হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা? ইয়েনিফার সিরিকে নিয়ে কোথায় গেল? কে এই বেলেত মিয়ার? সিরিকে আক্রমণ করা ডেথলেস মাদারের উদ্দেশ্যটা বা কি? এছাড়াও আরো অনেক রোমাঞ্চকর তথ্য আমরা জানতে পারবো এই এপিসোড থেকে। তো বন্ধুরা, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কেন আমি উৎপল তোমাদের জন্য নিয়ে আসবো মুভির গল্প আমাদের এই গল্প চ্যানেলে। সিজন 2 এপিসোড 7 আর 8। গল্প শুরু হয় গ্যারল্টকে দিয়ে। তাকে আমরা দেখতে পাই সে সেই মৃতদেহগুলির কাছে ও সেখান থেকে সে কিছু ব্রিটেনিয়ার মুদ্রা পায়। আমরা আগের এপিসোডে দেখেছিলাম কি করে গ্যারল্ট এক এক করে সকল মিসলেট ভাইদের মেরে ফেলে। সেখানে নেনেকে উপস্থিত থাকে ও সে গ্যারল্টকে বলে, আমি থাকতে এই মিলিটেল টেম্পেলে এত ক্ষয়ক্ষতি কি করে হলো। গ্যারল্ট তখন নেনেকের কাছ থেকে ক্ষমা চায় ও বলে এই লোকগুলি সিরির জন্য এসেছিল। গ্যারল্ট তখন তার হাতিয়ার খোঁজে ইয়েনিফার ও সিরিকে খুঁজবে বলে, কিন্তু নেনেকে তখন তাকে বলে আগে নিজের হাতের ক্ষতটাকে ঠিক করে নিতে। তখন নেনেকে তার বুকে রাখা একটি ফুল থেকে কিছু পাপড়ি ছিঁড়ে নেয় ও গ্যারল্টের ক্ষত জায়গায় লাগিয়ে দেয়। নেনেকে তখন গ্যারল্টকে জিজ্ঞেস করে কি করে অরবিকুলামটি ভাঙলো। এই অরবিকুলাম কি তা আমরা আগের এপিসোডে দেখেছিলাম। গ্যারল্ট তখন উত্তর দেয় যে সিরির স্বভাবের মধ্যেই রয়েছে কোনো কিছু ভেঙে ফেলার। আমরা এর আগেও দেখেছিলাম কি করে সিরি মনোলিসে ফাটল ধরিয়ে দিয়েছিল। নেনেকে তখন গ্যারল্টকে বলে তুমি যে শক্তির কথা বলেছিলে সেটি যদি সত্যি হয় তাহলে তুমি সিরিকে সাহায্য করতে পারবে না। গ্যারল্ট এই কথাটা শুনে রেগে যায় ও নেনেকাকে বলে সে সিরিকে সাহায্য করবে বলে প্রতিজ্ঞা করেছে। গ্যারল্ট আরও বলে আজ সিরির পিছনে একজন জাদুকর পড়েছে, আজ যদি চুপচাপ বসে থাকি আর যদি কিছু না করি তাহলে এরপরে আরো বড় শক্তি সিরির পিছনে পড়তে পারে। গ্যারল্ট সেখান থেকে যেতে থাকে, কিন্তু নেনেকে তখন গ্যারল্টকে জিজ্ঞেস করে সে কিভাবে গ্যারল্টকে সাহায্য করতে পারে। গ্যারল্ট তখন বলে তার জন্য একটা পোর্টাল খুলে দিতে যাতে সে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আর আমরা আসি জ্যাস্কারের কাছে। তাকে আমরা দেখি সে কারাগারে বন্দি এবং কিছু ইঁদুর ছানাদের সে গান শোনাচ্ছে। জেলের পাহারাদার জ্যাস্কারের গান শুনে অতিষ্ঠ হয়ে ওঠে। সে সেখান থেকে উঠে যেতে থাকে এবং আমরা সেখানে গ্যারল্টকে দেখতে পাই। গ্যারল্ট গার্ডটিকে মারে ও তার কাছ থেকে চাবি নিয়ে এসে জ্যাস্কারের কারাগারটি খুলে দেয় ও সে সেখানে প্রবেশ করে। জ্যাস্কার সেখানে গ্যারল্টকে দেখে একটু অবাক হয়ে যায়। জ্যাস্কার গ্যারল্টকে কথা শোনায় এবং সে বলে আগেরবার কি করে গ্যারল্ট একা ছেড়ে দিয়েছিল জ্যাস্কারকে, সেটা কি তার মনে আছে? কারণ আমরা সিজন 1-এ দেখেছিলাম জ্যাস্কারের সাথে গ্যারল্টের একটি কথা কাটাকাটি হয় এবং তারপর থেকে জ্যাস্কার নিজের রাস্তায় একা চলে যায়। গ্যারল্ট তখন বলে আগেই কারাগার থেকে বেরোতে, কারণ জ্যাস্কারের সাহায্য আজ গ্যারল্টের খুব প্রয়োজন। জ্যাস্কার রাজি হয়ে যায় ও তারা সেখান থেকে চলে যায়। আমরা আছি ইয়েনিফার ও সিরির কাছে। সেখানে আমরা দেখতে পাই সিরি টেলিপোর্ট হয়ে সেই বাড়িটিতে চলে আসে যেখানে সিজন 1-এ জোলা বলে একটি মহিলা সিরিকে আশ্রয় দিয়েছিল, এবং সে স্থানটির পাশে জঙ্গলে সিরির সাথে প্রথম গ্যারল্টের দেখা হয়। সিরি ইয়েনিফারকে বলে এই স্থানটিতে থেকেই প্রথম ইয়েনিফারের স্বপ্ন সে দেখে। ইয়েনিফার তখন সিরিকে বলে টেলিপোর্ট হওয়ার সময় এই স্থানটিতে তোমার হয়তো সুরক্ষিত মনে হয়েছিল, তাই দরজা আমাদের এখানে নিয়ে এসেছে। সিরি গ্যারল্টের কাছে যেতে চায় টেলিপোর্ট হয়ে, কিন্তু ইয়েনিফার তখন তাকে না করে দেয়। তারা ঘরের মালিককে খুঁজতে থাকে কিন্তু পায় না এবং তারা ভাবে হয়তো তারা বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু তখনই সিরি পাশের ঘরে দেখে দুটি জ্বলন্ত মৃতদেহ পড়ে আছে। তখন ইয়েনিফার আর সিরির বুঝতে অসুবিধা হয় না যে রাইন সেখানে এসেছিল সিরিকে খুঁজতে এবং তাকে না পেয়ে বাড়ির মালিককে সে খুন করেছে। সিরি এখানে ইয়েনিফারকে বলে সে যে বেঁচে আছে একমাত্র নীলগার্ড ছাড়া কেউ জানে না, তাহলে কি রাইস নীলগার্ড হয়ে কাজ করছে? সিরির তখন গ্যারল্টের জন্য চিন্তা শুরু হয়। সে ইয়েনিফারকে বলে গ্যারল্টকে যদি ধরে ফেলে তাহলে তাকে বাঁচাতে যেতে হবে। তখন ইয়েনিফার এখানে একটি চালাকি করে আর সে সিরিকে বলে যদি তারা গ্যারল্টকে ধরে থাকে তাহলে সিনটার কাছাকাছি কোথাও তাকে রেখে দেবে। সিরি তখন ইয়েনিফারের কথা মেনে নেয় আর সে বলে যদি সেখানে কোনো কালো কাপড় পরা সৈন্য থাকে তাকে সে মেরে ফেলবে। এখানে কালো কাপড় পরা সৈন্য বলতে সিরি কাহিরকে বোঝায়, কারণ আমরা আগে দেখেছিলাম কাহির সিরিকে অপহরণ করার চেষ্টা করেছিল। সিরি সেখানে ইয়েনিফারকে নিয়ে যেতে চায় না, কারণ সিরির মনে হয় তাকে যে সাহায্য করবে সে হয়তো মারা যাবে। কিন্তু তখন ইয়েনিফার সিরিকে বলে তার যদি কিছু হয়ে যায় গ্যারল্ট তাকে কোনোদিনও ক্ষমা করবে না। ইয়েনিফার ও সিরি সেখান থেকে রওনা দিতে যাবে, এমন সময় ইয়েনিফারের কানে একটি আওয়াজ আসে। আওয়াজটি ইয়েনিফারকে বলে সিরিকে তার কাছে নিয়ে আসতে। আওয়াজটি ডেথলেস মাদারের এবং সে ইয়েনিফারকে এও বলে সিরিকে নিয়ে আসলে আবার সে তার শক্তি ফিরে পাবে। ইয়েনিফার ও সিরি সেখান থেকে চলে যায় সিনটার উদ্দেশ্যে। রাস্তার একটি স্থানে এসে ইয়েনিফার সিরিকে বলে ঘোড়াটিকে একটু আস্তে করতে। সিরি তখন ইয়েনিফারকে বলে যতক্ষণ না সে গ্যারল্টকে দেখতে পাবে ততক্ষণ সে গ্যারল্টের কথা চিন্তা করবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব গ্যারল্টের কাছে পৌঁছানোটাই ভালো। ইয়েনিফার তখন সিরিকে জিজ্ঞেস করে তোমরা দুজন একে অপরের খুব কাছের? তখন সিরি বলে গ্যারল্ট আমার বাবার জায়গা পূরণ করেছে। সিরি তখন ইয়েনিফারকে জিজ্ঞেস করে তার সাথে গ্যারল্টের সম্পর্ক কিরকম। ইয়েনিফার তখন বলে টান, প্রায়শ্চিত্ত, আশা, ভয় এই সকল সম্পর্কই গ্যারল্টের সাথে তার রয়েছে। সিরি তখন ইয়েনিফারকে বলে তুমি এখনো গ্যারল্টকে ভালোবাসো। এই বলে সিরি আর ইয়েনিফার তাদের ঘোড়ার গতি বাড়িয়ে তাদের উদ্দেশ্যে এগিয়ে চলে। কিছু দূর আসার পর তারা একটি নদীর সামনে আসে এবং দেখে সেই নদীর ওপরের ব্রিজটি ভাঙা, কিন্তু তাড়াতাড়ি যাওয়ার জন্য এর থেকে ভালো রাস্তাও তাদের কাছে আর ছিল না। ইয়েনিফার তখন সিরিকে বলে তার জাদুর সাহায্যে নদীর ওপরে যাওয়া সম্ভব। ইয়েনিফার তখন সিরিকে একটি জাদু মন্ত্র শেখায়। সিরি সেই মন্ত্রটা উচ্চারণ করতে ভাঙা বৃষ্টি জোড়া লাগার প্রক্রিয়া শুরু হয়। সিরি জাদুর সাহায্যে বৃষ্টি জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু সিরি সফল হতে পারে না।
তখন সিরি খুব রেগে যায় ও সাথে সাথে একটি পোর্টাল খুলে যায় ও আমরা দেখতে পাই সিরি, জেনিফার ও তার সাথে থাকা ঘোড়াগুলি ওপার থেকে এপারে চলে এসেছে। আমরা আসি অ্যারেতুজাতে এবং সেখানে দেখি বেলগাফোর্স আর ট্রিসায়ের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। ট্রিসায়াকে আমরা একটু চিন্তিত দেখতে পাই। তখন বেলগাফোর্স ট্রিসায়াকে বলে, আমরা দুজন সাথী, তাই কি হয়েছে আমাকে বলতে পারো। ট্রিসায়া তখন বলে, বিনা আমন্ত্রণে একজন অতিথি এসে উপস্থিত হয়েছে যার নাম ডিক্সট্রা। আমরা ডিক্সট্রাকে দেখতে পাই স্টেগোবরের সাথে অ্যারেতুজার একটি কক্ষে প্রবেশ করতে। সেখানে ট্রিসায়া, বেলগাফোর্স আর আর্টেরিয়াসও উপস্থিত থাকে। সেখানে তারা এলসের বাচ্চাটাকে নিয়ে কথা বলে। হঠাৎ করে ডিক্সট্রা ট্রিসায়াকে বলে, অ্যারেতুজাতে যে ট্রিস এসেছে সেটা কি সবাই জানে? বেলগাফোর্স কথাটা শুনে একটু অবাক হয়ে যায়। তখন ট্রিসায়া বলে সে তার অসুস্থতা ঠিক করতে এখানে এসেছে। ট্রিসায়া তখন ডিক্সট্রাকে বলে, এলসের বাচ্চার খবর ছাড়া তার কাছে কি অন্য কোনো খবর আছে? আর আমরা আসি ট্রিসের কাছে, তার সাথে কথা বলতে আসি ট্রিসায়া। ট্রিসায়া ট্রিসকে বলে সে সিরিকে দেখেছিল সডান হিলের যুদ্ধের পর। তার সাথে একটি সাদা চুলওয়ালা উইচারও ছিল এবং তারা ইয়েনিফারকে খুঁজতে এসেছিল এবং তাদের মনে হয়েছিল ইয়েনিফার হয়তো যুদ্ধে মারা গেছে। আমরা আগের এপিসোডে দেখেছিলাম ডল লুজার প্রক্রিয়ায় যা যা হয়েছিল সেগুলি ট্রিস সব ট্রিসায়াকে বলে। ট্রিসায়া তখন ট্রিসকে জিজ্ঞেস করে এই কথাগুলি আর কে কে জানে? তখন ট্রিস বলে ক্যারামরনের উইচাররা আর তুমি। ঠিক সেই সময় বেলগাফোর্স সেখানে আসে ও ট্রিসের কাছ থেকে সিরির ব্যাপারে জানতে চায়। ট্রিস বুঝে যায় যে ট্রিসিয়া সিরি সম্পর্কে সব কথা বেলগাফোর্সকে বলেছে যেগুলি ট্রিস ট্রিসায়াকে বলেছিল। ট্রিস একটু রেগে যায় এবং সে সেখান থেকে চলে যায়। বেলগাফোর্স তখন ট্রিসায়াকে বলে সিরি সম্পর্কে ট্রিস যা বলেছে সেগুলো যদি সত্যি হয় তাহলে সিরির কাছে সব যুদ্ধ থামানোর শক্তি আছে এবং সিরি যেন কোনো বাজে লোকের হাতে না পড়ে। আমরা আছি সিনট্রাতে, সেখানে আমরা ফ্রিঞ্জেলা ও কারিকে দেখতে পাই এবং সাথে থাকে তাদের জেনারেল। ফ্রিঞ্জেলা তার জেনারেলের সাথে কথা বলে এবং জেনারেলের মনে হয় রেডিনিয়া কোনো গুপ্তচর পাঠিয়েছে। জেনারেলকে আমরা এখানে একটু রাগে দেখতে পাই এবং সে বলে আগে এলফসরা এলো, তারপরে হাফ এলফসরা এলো, তারপরে তাদের পরিবারের লোকজনরা এলো ও তারপরে তাদের সমর্থকরা এলো বিনা কোনো অনুমতিতে। ফ্রিঞ্জেলা তখন বলে নীলপ্যাডের সৈন্যদের আবার দাঁড় করাতে হবে, তাই যত লোক আসে তত ভালো। জেনারেল তখন বলে আজ প্রশিক্ষণের জন্য অর্ধেক এলফসরাও আসেন, তারা কোথা থেকে সৈন্য হিসাবে কাজ করবে? ফ্রিঞ্জেলা তখন জেনারেলকে বলে আগের দিন ফ্রান্সেস্কার বাচ্চা হয়েছিল তাই এলফসরা অনুষ্ঠান করছিল তাই তারা আসতে পারেনি, তবুও এই বিষয়টি নিয়ে এসে ফ্রান্সেস্কার সাথে কথা বলবে। কাহির তখন বলে আগামীকাল হোয়াইট ফ্লেম বা অ্যামের আসবে, তাই এটা কখনোই তার সামনে দেখানো উচিত না যে আমাদের কোনো অনুশাসন নেই এলফদের ওপর। এখানে কাহির আরও ফ্রিঞ্জেলাকে বলে হোয়াইট ফ্লেম চাইবে আমরা এলফদের ওপর কর্তৃত্ব করি নাকি ওরা আমাদের ওপর। এই বলে কাহির ও ফ্রিঞ্জেলা সিন্ট্রাল দুর্গের ওপরে আসে এবং সেখানে সে দেখে জেনারেল এলফদের ফাঁসি দিচ্ছে কোনো কারণ ছাড়াই। নিচ থেকে তারা সেগুলি সব দেখে। ফ্রান্সেস্কা ও ফিলাবেন্ডিয়াল বাচ্চাটির কি নাম দেবে সেটি নিয়ে আলোচনা করে। তারাও সেখানে আসে তাদের খাবার দিতে। এমন সময় সেখানে ফ্রিঞ্জেলা উপস্থিত হয় ও বলে আজ কোনো সৈনিক প্রশিক্ষণের জন্য আসেনি। ফিলাবেন্ডিয়াল তখন ফ্রান্সেস্কাকে বলে আমি জানি, আর আমি নীলপ্যাডের জন্য কোনোদিনও লড়তে চাইনি। ফ্রান্সেস্কা আমায় বলেছিল লড়তে, কিন্তু এখন না লড়ার ভালো একটা কারণ সে আমায় দিয়েছে। ফিলাবেন্ডিয়াল তার বাচ্চাটির কথা বলে। ফ্রিঞ্জেলা তখন একটু রেগে যায় এবং সে বলে বাচ্চাটিকে আমি বাঁচিয়েছিলাম আর তাদের উচিত আমাদের সাথে লড়ার। তখন ফ্রান্সেস্কা বলে তুমি যে কথাগুলি বলছো সেগুলি তোমার কথা না, কাহিরের কথা এগুলি। ফিলাবেন্ডিয়াল সেখান থেকে উঠে যায়। ফ্রিঞ্জেলা তখন ফ্রান্সেস্কাকে বলে তোমার সাথে আমার চুক্তির কথা মনে আছে তো? ফ্রিঞ্জেলা তখন চুক্তির কথাটা ফ্রান্সেস্কাকে মনে করায়। সে তখন বলে তোমার বাচ্চার দরকার ছিল আর আমার হোয়াইট ফ্লেমের কাছে বিশ্বাস অর্জন করা। ফ্রান্সেস্কা তখন বলে তুমি আমার বন্ধু, সবসময় বন্ধুই থাকবে, কিন্তু এখন আমার পরিবারের দিকে একটু নজর দিতে হবে। ফ্রিঞ্জেলা সেখান থেকে উঠে চলে যায়। ফ্রিঞ্জেলা আসে অ্যারেতুজাতে তার কাকা আর্টোরিয়াসের কাছে। আর্টোরিয়াসের কাছে ফ্রিঞ্জেলা সাহায্য চাইতে আসে যাতে সে নীলপ্যাড ছেড়ে আবার অ্যারেতুজাতে আসতে পারে। আর্টোরিয়াস কথাটা মেনে নেয় এবং সে ফ্রিঞ্জেলাকে বলে এখানে আসতে গেলে আগে সবার কাছে তাকে ক্ষমা চাইতে হবে। ফ্রিঞ্জেলা তাতে রাজি হয়ে যায়। আমরা আসি দাঁড়ার কাছে এবং তাকে দেখি সে ডিক্সট্রার প্যাচাটির সাথে কথা বলছে। তারা প্যাচাটিকে বলে ছোটবেলায় আমি দেখেছি কি করে সিমটার লোকেরা আমাদের প্রাণ নিয়েছে, আর এখন নীলপ্যাডের লোকেরা সেই কাজ করছে। আমি গুপ্তচর হিসেবে কাজ করছি বলে এলফসরা মারা যাচ্ছে ও নীলপ্যাডের লোকেরা আমায় খুঁজছে। তারা এও বলে আগের দিন রাতে সকলকে কত খুশি দেখেছিলাম কেন বাচ্চাটি হয়েছিল, এখন আমার একটাই উদ্দেশ্য এলফসের আশাকে জাগিয়ে রাখা। দারা তখন বলে সে আর গুপ্তচর হিসাবে কাজ করবে না এবং সে ডিক্সট্রাকে কোনো খবর পাঠাবে না। আমরা আসি কাহিরের কাছে এবং তাকে দেখি ডিনার টেবিলে বসে সকল জেনারেলদের সাথে সে কথা বলছে এবং সুরাপান করছে। এমন সময় সেখানে উপস্থিত সকলেই স্থির হয়ে যায় এবং সেখানে ফ্রিঞ্জেলা আসে ও বলে আমার তো মনেই ছিল না নাইটশেড নামক একটি গাছের মধ্যে মানুষকে প্যারালিসিস করে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা এখানে এটা বুঝতে পারি যে ফ্রিঞ্জেলা সুরার মধ্যে নাইটশেড মিশিয়ে দিয়েছিল যাতে তারা সবাই প্যারালিসিস হয়ে যায়। আমরা এখানে এও দেখতে পাই ফ্রিঞ্জেলা সকলকে খুব মারাত্মকভাবে খুন করে, কিন্তু সে কাহিরকে ছেড়ে দেয় ও বলে অ্যামির বা হোয়াইট ফ্লেম আসলে কাহির যেন তাকে বলে সে বিশ্বাসঘাতকদের খুন করেছে যাতে সে হোয়াইট ফ্লেমের চোখে ভালো হতে পারে। ঠিক তখনই আমরা ডেথলেস মাদারকে হাসতে দেখতে পাই। কেন এই হাসি তা তো আমরা একটু পরেই বুঝতে পারবো।
আমরা আসি রিডিনিয়াতে কিং ভিজিমিরের কাছে। সেখানে ডিক্সট্রাও আছে ও তার সাথে তার প্যাচাটি। ডিক্সট্রা ভিজিমিরকে বলে তারা আর গুপ্তচর হিসাবে কাজ করবে না। এখানে ডিক্সট্রা সিরির কথা বলে, সে বলে সিরিকে যদি পাওয়া যায় তাহলে রিডিনিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী সাম্রাজ্য তৈরি হবে। কিং ভিজিমির তখন বলে যদি নীলগার্ড তার আগে তাকে ধরে নেয় তাহলে আর কিছুই হবে না। আর এরিস্টাতে কি হয়েছে? ডিক্সট্রা তখন বলে আর সিরির ব্যাপারে সবকিছু জানে কিন্তু সে কিছুই বলবে না। কিং ভিজিমির তখন একটু রেগে গিয়ে ডিক্সট্রাকে বলে তাকে কোনো ভালো খবর দিতে, এসব ভুলভাল খবর যেন তাকে না শোনায়। আমরা আসি রাইন্সের কাছে এবং সেখানে আমরা লিডিয়াকেও দেখতে পাই এবং আমরা জানতে পারি যে মিলিটারি টেম্পল থেকে পালাতে লিডিয়া তাকে সাহায্য করে। রাইন্স লিডিয়ার মালিকের সাথে দেখা করতে চায় কিন্তু লিডিয়া তখন বলে যদি সে সিরিকে আনতো তাহলে হয়তো তার মালিক তার সাথে দেখা করতো। রাইন্স তখন লিডিয়াকে সিরির রক্ত দিয়ে বানানো উইচার তৈরি করা সিরামটি দিয়ে দেয়। লিডিয়া তখন বলে যদি এই পরীক্ষাটি সফল হয় তাহলে তার মালিক হয়তো আসবে তার সাথে দেখা করতে। লিডিয়া সাধারণত মৃত ব্যক্তিদের ওপরে কোনো ধরনের পরীক্ষা করে কিন্তু কোনো কারণবশত উইচার সিরামটি তার নিজের ওপরেই পরীক্ষা করে বসে এবং তার ফল খুব একটা ভালো হয় না। কি হলো লিডিয়া তা তো আমরা একটু পরেই দেখতে পাবো। আমরা আসি গ্যারাল্টের কাছে আর তাকে দেখি জ্যাস্কারকে নিয়ে সে কারাগার থেকে বেরিয়ে গেছে ও একটি জলাশয়ের সামনে সে উপস্থিত হয়েছে। জ্যাস্কার অনেকদিন স্নান করেনি তাই সে সেখানে স্নান করতে যায়। গ্যারাল্ট তখন জ্যাস্কারকে জিজ্ঞেস করে জেনিফার রক্সেনবার্গে কি করছিল। তখন জ্যাস্কার বলে সে তাকে বাঁচাতে গিয়েছিল। কথাটা শুনে গ্যারাল্ট একটু অবাক হয়। গ্যারাল্ট আরও জিজ্ঞেস করে জেনিফারের উদ্দেশ্য কি। জ্যাস্কার তখন বলে জেনিফার পালিয়ে বেড়াচ্ছিল কারণ তার জাদু শক্তি সব চলে গেছে। জ্যাস্কার তখন আরও বলে যখন পতিতালয়ে তাকে আটক করে রেখেছিল তখন সে একটি মন্ত্র বলে এবং জেনিফার সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জ্যাস্কার তখন কিছু মন্ত্র উচ্চারণ করে গ্যারাল্টকে বলে এবং গ্যারাল্ট তখন বুঝে যায় জেনিফার ডেথলেস মাদারের কাছে গেছে। তখন জ্যাস্কার গ্যারাল্টকে জিজ্ঞেস করে কে এই ডেথলেস মাদার। তখন গ্যারাল্ট বলে এখানের একটি রহস্যের উন্মোচন হয় আর আমরা জানতে পারি এই ডেথলেস মাদার আসলে কি। গ্যারাল্ট তখন বলে এই ডেথলেস মাদারের আসল নাম ভালেথমিয়ার আর সবথেকে প্রথম উইচারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই পিশাচটিকে আটক করার। সেই উইচারটি তার বাড়ির ভিতরেই তাকে পুঁতে দেয়। জ্যাস্কার তখন বলে কেউ গিয়ে ওই দরজা খুলে দিয়েছে আর গ্যারাল্ট তখনই বুঝতে পারে জেনিফার সিরিকে নিয়ে গেছে তাকে বলি দেবে বলে যাতে সে তার শক্তি ফিরে পায়। গ্যারাল্ট আলো বলে ভ্যালেথমিয়ার এমন এক ধরনের পিশাচ যে কিনা লোকে দুঃখের উপরে জীবিত থাকে আর গ্যারাল্টকে এখনই সিনটাতে যেতে হবে। এমন সময় কোথা থেকে একটি কুড়াল উড়ে এসে জ্যাস্কারের সামনে পড়ে আর আমরা এখানে ইয়ারপিন জিগ্রিনকেও দেখতে পাই যাকে আমরা সিজন 1-এ দেখেছিলাম। কুড়ালটি নিয়ে জ্যাস্কার ইয়ারপিনকে ফিরিয়ে দেয়। ইয়ারপিন গ্যারাল্টকে বলে তার কি কোনো দলের প্রয়োজন আছে তাহলে তাদের দলে তাকে স্বাগত। গ্যারাল্ট তখন বলে তার একটি ঘোড়ার প্রয়োজন আছে আর টাকা পেলে সে দ্বিগুণ সুদ সমেত তাকে ফেরত দেবে। ইয়ারপিন গ্যারাল্টকে একটি ঘোড়া দেয় আর ইয়ারপিন ও তার দলের লোকেরা সিন্ট্রার উদ্দেশ্যে গ্যারাল্টের সাথে রওনা দেয়। রাস্তায় যেতে যেতে জ্যাস্কার গ্যারাল্টকে জিজ্ঞেস করে হঠাৎ করে সিরিকে নেওয়ার ভাবনা তার কি করে মাথায় আসলো। গ্যারাল্ট তখন বলে প্রথমে ভেবেছিলাম সিরির অস্তিত্বের কথাই ভাববো না কিন্তু তাতে আমি ভুল ছিলাম। জ্যাস্কার তখন জেনিফারের কথা গ্যারাল্টকে জিজ্ঞেস করে। গ্যারাল্ট তখন বলে যদিও সিরির কিছু করে তাহলে হয়তো জেনিফারকে মারতে হতে পারে। জ্যাস্কার তখন গ্যারাল্টকে মস্করা করে বলে একটি ছড়ি হলে ভালো হতো, ছড়ি দিয়েই জেনিফারকে মারা যেত। জ্যাস্কার তখন একটু সিরিয়াস হয় এবং সে গ্যারাল্টকে একটি দামি কথা বলে। সে গ্যারাল্টকে বলে মানুষ যখন হতাশা অন্ধকারের মধ্যে ডুবে যায় তখন সে উল্টাপাল্টা কাজ করে ফেলে, তার মানে এই না যে সে খারাপ। বন্ধুদের কাজই হলো তাদেরকে ঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসা। জ্যাস্কার ইনডিরেক্টলি একটু গ্যারাল্টকেও ঠুকে দেয় কারণ সিজন 1-এ গ্যারাল্ট জ্যাস্কারকে খুব অপমান করেছিল এবং সিজন 2-তে গ্যারাল্ট জ্যাস্কারের কাছে ক্ষমাও চায়। আবার জ্যাস্কার ইয়ার্কির মুডে ফিরে আসে এবং গ্যারাল্টের সাথে মস্করা করতে করতে সেখান থেকে যেতে থাকে। আমরা সেই জেনিফার আর সিরির কাছে তাদেরকে দেখি তারা সিনট্রার সীমান্তে পৌঁছে গেছে। সিরি জেনিফারকে বলে এখানে একটি মনোলিস ছিল যেটাকে আমি ভেঙে ফেলেছি। জেনিফার তখন ফাটলটির দিকে তাকিয়ে ভীষণ অবাক হয়ে যায়। জেনিফার তখন সিরিকে বলে তোমার শক্তি তোমায় কষ্ট দেয় কিন্তু এটাই তোমার প্রকৃত বন্ধু। তখন সিরি জেনিফারকে বলে তোমার কাছে যখন জাদু ছিল তখন তুমি ক্যাওয়াসকে নিয়ন্ত্রণ করতে কিন্তু আমার ক্যাওয়াস আমায় নিয়ন্ত্রণ করে আর কেউ আমায় এই ক্যাওয়াস নিয়ন্ত্রণ করা শেখাতে পারেনি। জেনিফার তখন ডেথলেস মাদারের আওয়াজ শুনতে পায়। সে তাকে বলে তোমার উদ্দেশ্যের অনেক কাছে চলে এসেছো তুমি। এখানে জেনিফার একটি ভিশন দেখতে পায় এবং ডেথলেস মাদার সিরি রূপ নিয়ে তাকে বলছে সেই কালো দরজাটার সামনে তাড়াতাড়ি আমায় নিয়ে যেতে। জেনিফারের মাথা ঘোরাতে থাকে তখন সিরি জেনিফারের গায়ে হাত দেয় তাকে ঠিক করার জন্য কিন্তু ঠিক তখনই জেনিফারের উদ্দেশ্য কি সিরি জানতে পারে। সিরি রাগ করে সেখান থেকে যেতে থাকে সিনট্রার দিকে গ্যারাল্টকে নিয়ে আসার জন্য কারণ জেনিফার বলেছিল গ্যারাল্ট সিনট্রাতে আছে। জেনিফার তখন বলে সে জানতো না সিরিকে আর গ্যারাল্টের কাছে তার মূল্য কতটা। জেনিফার বলে গ্যারাল্ট এখানে নেই, সে তাকে মিথ্যা কথা বলেছে। সিরি তখন আরও রেগে যায় ও বলে মিলিটারি টেম্পেলে যে জাদুকরটি নিতে এসেছিল সে তাকে চেনে। জেনিফার তখন বলে তাকে সে চেনে না। সিরি তখন আরও বলে যখন আমাদের সাহায্যের দরকার ছিল তখন তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। জেনিফার তখন নিজের ভুল বুঝতে পারে ও বলে আমি স্বার্থপর হয়ে গেছিলাম, আমি বুঝতে পারিনি আর আমাদের এখান থেকে এখনই যেতে হবে। সিরি ভীষণ রেগে যায় ও জেনিফারকে বিশ্বাসঘাতক বলে। ঠিক তখনই মাটিতে ফাটল ধরা শুরু করে ও ফাটলটি যেতে যেতে সিনট্রার দেওয়ালে চির ধরিয়ে দেয়। সিনট্রার সৈন্যরা সেটি দেখতে পায় এবং সাথে সাথে আরও সৈন্য নিয়ে যায় জেনিফার আর সিরিকে ধরতে।
ইয়েনিফার ও সিরি সেখান থেকে পালাতে থাকে, কিন্তু সেনাদের হাতে তারা ধরা পড়ে যায়। তারা নিজেদেরকে বাঁচাতে থাকে কিন্তু পারে না। ঠিক তখনই সেখানে গ্যারল্ট পৌঁছে যায়। ও তার সাথে থাকা ইয়ারফিন জিগরিন ও তার সৈন্যরাও। তারা একে একে নীলকোয়ার্ডের সমস্ত সৈন্যদের মেরে ফেলে। ইয়েনিফার তখন সিরির কাছে যেতে যায়, কিন্তু গ্যারল্ট তাকে আটকে দেয়। গ্যারল্ট তখন জ্যাস্কারকে বলে সিরিকে নিয়ে ক্যারমোরানে যেতে। সিরি রাস্তা চেনে, সে তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। সিরি যেতে চায় না। গ্যারল্ট তখন সিরিকে বলে, আমি কথা দিচ্ছি একটি পিশাচকে মেরে তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব। সিরি সেখানে রাজি হয়ে যায় ও সেখান থেকে সে যেতে থাকে। ইয়ারপিন গ্যারলকে জিজ্ঞেস করে, ওই মেয়েটি কি তোমার? গ্যারল তখন উত্তর দেয়, হ্যাঁ। কথাটা তো ইয়ারপিন জিগ্রেনকে বলে, কিন্তু উদ্দেশ্য করে ইয়েনিফারকে। তারা সকলেই সেখান থেকে চলে যায়, ইয়েনিফার আর গ্যারল ছাড়া। গ্যারল্ট ইয়েনিফারকে বলে সেই মন্ত্রটা পড়তে, ডেথলেস মাদারের। ইয়েনিফার সেই মন্ত্রটা পড়ে। একদিকে ইয়েনিফার মন্ত্রটি পড়ছিল, অন্যদিকে সিনটার ভিতরে কেউ ফিলাভেন্ড্রিয়াল আর ফ্র্যাঞ্চেস্কার বাচ্চাটিকে খুন করে। ফিলাভেন্ড্রিয়াল আর ফ্র্যাঞ্চেস্কা বাচ্চা মারা যাওয়ার শোকে কষ্টে দুঃখে কাঁদছিল। ঠিক তখনই আমরা দেখতে পাই ডেথলেস মাদার ওই ঘরটি থেকে মুক্ত হয়ে যায়, আসে সেখান থেকে চলে যায়। গ্যারল্ট আর ইয়েনিফার সেখানে পৌঁছায়, কিন্তু ততক্ষণে ডেথলেস মাদার সেখান থেকে চলে যায়। গ্যারল্ট তখন বলে, প্রথম উইচার এই পিশাচটিকে এখানে বন্দি করে রেখেছিল, আর সে ততক্ষণ এখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ তার দুঃখ আর কষ্টের খোরাক না পূরণ হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, ফ্র্যাঞ্চেস্কার বাচ্চাটি মারা যাওয়াতে যে দুঃখ আর কষ্ট তাদের হয়েছিল তাতে সেই পিশাচটি মুক্ত হয়ে যায়। ইয়েনিফার গ্যারল্টকে জিজ্ঞেস করে সে এখন কি করবে। আর আমরা এখানে দেখি সিরি যখন ক্যারমোরানের দিকে যাচ্ছিল তখন ডেথলেস মাদার সিরির ভিতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর সিরিকে আমরা ঘুমন্ত অবস্থায় দেখতে পাই, আর তার ঘুম ভাঙে যখন মাউজাক তাকে ডাকতে আসে। মাউজাক সিরিকে বলে নিচে তার দিদা ক্যালান্তে তার জন্য অপেক্ষা করছে। সিরির মাউজাকের কোনো কথাই তার বিশ্বাস হয় না। সিরি মাউজাককে ধরতে যায়, কিন্তু মাউজাক চালাকির সাথে তার গায়ে হাত সিরিকে দিতে দেয় না। মাউজাক সিরিকে বলে অনেক দেরি হয়ে গেছে নিচে যাওয়ার জন্য, আর মাউজাক সেখান থেকে চলে যায়, তার সাথে সিরিও। অন্যদিকে আমরা সিরিকে দেখতে পাই ক্যারমোরানের অস্ত্রাগারের ভিতরে একটি চুরির দিকে সে তাকিয়ে আছে। এখানে সিরিকে নিয়ে কিছু কথা বলে রাখি। ডেথলেস মাদার তার জাদুর সাহায্যে সিরির আত্মাকে একটি মায়াজালের মধ্যে বন্ধ করে রেখেছে। সেখানে সিরি তার প্রিয় মানুষদেরকে দেখতে পাচ্ছে, যাকে সে সারা জীবন ভালোবেসে এসেছে। অন্যদিকে ডেথলেস মাদার বা ভলেথমিয়ার বাস্তবে ক্যারমোরানে অনিষ্ট করার জন্য তৈরি হচ্ছে। অপর প্রান্তে ইয়েনিফার আর গ্যারল্ট ক্যারমোরানে প্রবেশ করে। এখানে ইয়েনিফার গ্যারল্টকে বলে তার পুরো কথাটা শোনার জন্য। গ্যারল্ট তখন ইয়েনিফারকে বলে, তুমি বিশ্বাসঘাতকতা করেছো। ইয়েনিফার তখন বলে, ডেথলেস মাদার মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এমন জায়গায় আঘাত করে যার ফলে মানুষটি যে কোনো বাজে কাজ করতে বাধ্য হয়ে যায়। গ্যারল্ট তখন ইয়েনিফারকে বলে, যেমন কোনো বাচ্চার বলি দেওয়া। ইয়েনিফার তখন বলে, হ্যাঁ, কিন্তু তা তো আমি করতে পারিনি। ইয়েনিফার আরও বলে, আগে আমি সিরির মূল্য বুঝতে পারিনি, কিন্তু এখন পারি। সে বলে, যখন আমার ক্যাভাস ছেড়ে দিয়েছে তখন আমি বুঝতে পারিনি সেই আগুন আমি আবার অনুভব করব, কিন্তু সিরি সে আগুনে হাওয়া দিয়ে দেয়। যখন মিল্টন টেম্পেলে টেলিপোর্ট হওয়ার জন্য চর্চা করে তখন সেই অনুভূতিটি আমি পাই। জেনিফার বলে, ভ্যালেথমিয়া সিরির কাছ থেকে কি চাই আমি জানি না, কিন্তু সিরিকে আমাদের বাঁচাতে হবে। গ্যারল তখন বলে, শুধু আমি বাঁচাবো সিরিকে, আর গ্যারল সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিরি রূপ নিয়ে আসা ভ্যালেথমিয়ার বা ডেথলেস মাদার ক্যারমোরানে ঘুমন্ত অবস্থায় থাকা উইচারদের এক এক করে খুন করতে থাকে। সিরি আসে বেসেমিরের ঘরে এবং তাকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে গ্যারাল্ট এসে উপস্থিত হয়। সিরি গ্যারাল্টকে দেখে ভয় পেয়ে যায় এবং সে গল্প বানাতে শুরু করে। সিরি গ্যারাল্টকে বলে, এখানে একটি কালো পোশাক পরা বয়স্ক মহিলাকে সে দেখেছে। সেখানে ইয়েনিফারও থাকে, আর সে বলে তাহলে সে ভ্যালেথমিয়ার হতে পারে। বেসেমির কথাটা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ ভ্যালেথমিয়ার ক্যারামোরেনে কি করবে সেটা সে বুঝতে পারছিল না। ইয়েনিফার সিরিকে জিজ্ঞেস করে ভ্যালেথমিয়ার এখন কোথায়। সিরি তখন বলে সে এভারেটের ঘর থেকে বেরোচ্ছিল এবং তাকে সে হত্যা করেছে। গ্যারাল্টের কিছু একটা সন্দেহ হয়। গ্যারাল্ট সিরির গালে হাত দেয় ও সে বুঝে যায় যে সিরির মধ্যে ডেথলেস মাদার বা ভ্যালেথমিয়ার প্রবেশ করেছে। গ্যারাল্ট তাকে জিজ্ঞেস করে কি চাই তা। ডেথলেস মাদার তখন বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে, তাই সে গ্যারাল্টকে আঘাত করে সেখান থেকে সে পালিয়ে যায়। বেসেমির এসে দেখে উইচাররা মারা গেছে এবং সে কোহিনার ল্যাম্বার্টকে বলছে তার এখনো বিশ্বাস হচ্ছে না যে সিরি এরকম করতে পারে। কোহিন তখন ভেসেমিরকে বলে সে আর যাই হোক সে আমাদের সিরি হতে পারে না। ভেসেমির ওই পোষণ বা ওষুধটা খেয়ে নেয় যা আমরা আগে গ্যারাল্টকে খেতে দেখেছি। ভেসেমির কোহিনার ল্যাম্বার্টকে বলে যত ওষুধ আছে সব নিয়ে আসার জন্য, কারণ ডেথলেস মাদার যখন তখন আক্রমণ করতে পারে। কোহিনার ল্যাম্বার্ট সেখান থেকে চলে যায়। বেসেমিরের সাথে হঠাৎই গ্যারাল্টের দেখা হয়। গ্যারাল্ট তখন বেসেমিরকে বলে তার লড়াই সিরির সাথে না। বেসেমির তখন বলে, তুমি যখন এস্কেলকে মেরেছিলে তখন সে নির্ণয় নেওয়া তোমার ঠিক ছিল, আর সেই একই জিনিস হয়েছে, সিরিকে মারতে হবে। আমরা আগে দেখেছিলাম এস্কেল যখন লিসিনে পরিণত হয়েছিল তখন গ্যারাল্ট তাকে হত্যা করে, কারণ গ্যারাল্ট যদি এস্কেলকে না মারতো তাহলে সে ভেসেমিরকে মেরে ফেলতো। গ্যারাল্ট তখন ভেসেমিরকে বলে অনেক উইচাররাই মারা গেছে, কিন্তু সিরিকে মারলে তারা আর ফিরত আসবে না। সিরির মধ্যে উইচার হওয়ার ক্ষমতা আছে যেমন আমার মধ্যে ছিল, আর এই কথা ভেসেমির নিজেই বলেছে। গ্যারাল্ট বলে সিরিকে তোমার প্রয়োজন, আর তার সাথে আমারও। গ্যারাল্ট তখন বলে আমরা ডেথলেস মাদারের সাথে চুক্তি করবো যাতে সে সিরির শরীর ছেড়ে দেয়, আর সে সিরির শরীর ছাড়লেই আমরা তাকে মারতে পারবো, আর আমাদের একসাথে লড়তে হবে সিরিকে বাঁচানোর জন্য। ভেসেমির রাজি হয়ে যায় ও সে সেখান থেকে চলে যায়।
সেখানে ইয়েনিফার আসে, গ্যারাল্টও সেখান থেকে চলে যায়, কিন্তু ইয়েনিফারের সাথে সে কোনো কথা বলে না। ইয়েনিফার সেখান থেকে সোজা জ্যাস্কারের রুমে যায় এবং সে জ্যাস্কারকে ঘুম থেকে তুলে বলে তার সাহায্য লাগবে, কারণ সিঁড়ির মধ্যে ডেথলেস মাদার ঢুকে গেছে এবং জ্যাস্কার এটি শুনে সেখান থেকে সে উঠে যায়। আমরা সেই সিনটাতে সেখানে আমরা দেখি দারা ফিলাবেন্ড্রিয়ালের সাথে কথা বলছে। দারা ফিলাবেন্ড্রিয়ালকে বলে ডিক্সটা বলেছে তার এখন আর কোনো প্রয়োজন নেই, সে অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবে। ফিলাবেন্ড্রিয়াল তখন বলে সিনটা সিরিলা, তারা তখন বলে হ্যাঁ। ফিলাবেন্ড্রিয়াল তখন দারাকে বলে তাতে আমাদের বাচ্চার কি দোষ ছিল, আর রিডিনিয়া আমাদের উপর কেনই বা আক্রমণ করবে। দারা তখন বলে আমরা নীলগার্ডের সাথে বন্ধুত্ব করেছি তার জন্য হয়তো। সেখানে উপস্থিত ফ্র্যাঞ্চেসকা বলে আমরা এলস বলে, আর ওরা আমাদের কখনোই সহ্য করতে পারে না, আর তার কারণ আমাদের ছুচলো কান। দারা ফ্র্যাঞ্চেসকার কাছে আসে এবং তাকে বলে ক্ষমা করে দিতে, কারণ তখন দারা জেলে বন্দি ছিল এবং সেখান থেকে বেরোনোর একমাত্র উপায় ছিল ডিক্সটার কথা তাকে মেনে নেওয়া। এখানে আমরা এটা বুঝতে পারি যে দারা ফ্র্যাঞ্চেসকার ফিলাবেন্ড্রিয়ালকে বলেছিল যে সে গুপ্তচর হিসেবে কাজ করে রিডিনিয়ার হয়ে। ফ্র্যাঞ্চেসকা তখন বলে তোমার কোনো দোষ নেই, কারণ তুমি তোমার প্রাণ বাঁচানোর জন্য এটা করেছো। ফ্র্যাঞ্চেসকা তখন দারাকে বলে কিছু ঘোরার ব্যবস্থা করার জন্য। দারা সেখান থেকে চলে যায়, কিন্তু ফিলাবেন্ড্রিয়াল কথাটা শুনে একটু অবাক হয়ে যায়। ফ্র্যাঞ্চেসকা কি কিছু করতে চাইছিল তার সন্তানের মৃত্যুর বদলা নেওয়ার জন্য, তা তো আমরা একটু আগেই জানতে পারবো। আমরা সেই ইয়েনিফারের কাছে, তাকে দেখি সে উইচারদের এক্সপেরিমেন্ট ল্যাবে রয়েছে এবং সে কিছু একটা করার চেষ্টা করছে। সেখানে জ্যাস্কারও আসে। ইয়েনিফার জ্যাস্কারকে বলে ভ্যালেথমিয়ার একটি পরজীবী, তাই সিরিকে না মেরে তাকে সিরির শরীর থেকে বার করার জন্য সে এখন ওষুধ বানাবে। ইয়েনিফার লাল রঙের একটি পাথর বার করে, এই পাথরটির নাম জ্যাসপার স্টোন। এই পাথরটির কাজ হলো যে কোনো পরিস্থিতিকে ঠিক করে দিতে পারা। জেনিফার আরেকটি ওষুধ বার করে যেটির নাম গোল্ডেন অরিয়ল, আর এই ওষুধটির কাজ হলো শিরায় দিয়ে প্রবাহ বিষ নষ্ট করে দেওয়া। জেনিফার জ্যাস্কারকে বলে এই পরিস্থিতিতে সিরি আমার জন্য পড়েছে, তাই তাকে এখান থেকে বার করার জন্য আমার যা করার হয় আমি তাই করব। জ্যাস্কার এই কথাটা শুনে ভীষণ সিরিয়াস হয়ে যায় এবং সে বলে তাকে কি করতে হবে। জেনিফার তখন বলে গ্যারল্টকে খুঁজে পাথরটি তাকে দিতে, কারণ এই পাথরটি ভুলকে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখে। জ্যাস্কার তখন জেনিফারকে জিজ্ঞেস করে সে এখন কি করবে। জেনিফার তখন বলে সে যেটা সব থেকে ভালো করে, সে সিরিকে বাঁচানোর জন্য ওষুধ বানাবে। জ্যাস্কার সেখান থেকে চলে যায় ও জেনিফার সেখানে ওষুধ বানাতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই ক্যারমরনের ভিতরে মেমোরিয়াল ট্রি এর সামনে সিরি ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, যেটি দিয়ে সে উইচারদের খুন করেছিল। ও এখানে আমরা দেখতে পাই ডেথলেস মাদার সিরিকে যে মায়াজারের মধ্যে আটকে রেখেছে, সেখানে সিরি দেখে রাজসভায় নাচ গানের অনুষ্ঠান হচ্ছে ও সেখানে উপস্থিত সবাই খুব আনন্দে রয়েছে। রাজসভার ভিতরে সিরি আর মোলব্যাক প্রবেশ করে, সেখানে সিরি তার দিদা ক্যালান্তেকেও দেখতে পায়। ক্যালান্তে সিরির ওপর রেগে যায় কারণ সে সবাই আসতে একটু দেরি করেছে। সিরি ক্যালান্তেকে জড়িয়ে ধরে এবং তার রাগ কিছুটা কমে যায়। ঠিক সেই সময় সেখানে একটি ছেলে আসে এবং সিরিকে নাচতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। সিরি রাজি হয়ে যায় ও সিরি সবাই উপস্থিত সকলের সাথে নাচতে চলে যায় ও খুব মজা করে। আমরা সেই ফ্রিঞ্জেলার কাছে, সে আসে কাহিরের সাথে কথা বলতে। সেখানে ফ্রিঞ্জেলা কাহিরকে বলে কিছু এলফরা চলে গেছে এবং তার সাথে ফ্র্যাঞ্চেসকা ও ফিলাবেন্ড্রিয়ালকেও সে সেখানে দেখতে পাচ্ছে না। কাহির কথাটা শুনে একটু অবাক হয়। ফ্রিঞ্জেলা এও বলে তারা ঘোরাচুরি করে উত্তরের দিকে গেছে রিডিনিয়াতে। কাহির তখন বলে হয়তো তারা তার বাচ্চার বদলা নিতে গেছে। এখানে একটা কথা বলে রাখি, এলফরা ভেবেছে তাদের বাচ্চা হয়তো রিডিনিয়ার সৈন্যরা এসে মেরেছে। তখন ফ্রিঞ্জেলা বলে আমায় বললে তাদের যা যা সাহায্য লাগতো আমি সব করতাম। কাহির তখন জিজ্ঞেস করে কেন তুমি তাদের সাহায্য করতে। ফ্রিঞ্জেলা তখন বলে যে ফ্র্যাঞ্চেসকা আমার বন্ধু হয় তার জন্য। কাহির তখন ফ্রিঞ্জেলাকে বলে ও তোমার বন্ধু না, ও তোমার যোজনার একটা অংশ। তুমি হোয়াইট ফ্লেমকে দেখানোর জন্য এটা করেছো যে তুমি কত বড় নেতা। ফ্রিঞ্জেলা কথাটা মেনে নেয়। কাহির আরও বলে বাচ্চাটা থেকে যে বাঁচার আশা এলসরা পেয়েছিল সেটা এখন আর নেই, আর এলসরা তো আমাদের শত্রুদেরই মারছে, তাই তাতে তো খুশি হওয়ার কথা। আমরা সেই ক্যারমরনে উইচাররা সমস্ত ওষুধগুলি একত্রিত করছিল এবং এক এক করে সেগুলিকে পান করছিল, কারণ তারা এটা বুঝে গেছিল যে খুব তাড়াতাড়ি তাদের খুব বড় শক্তির সাথে মুখোমুখি হতে হবে। অন্যদিকে সব উইচাররাই সিরিকে খুঁজতে থাকে। অন্যদিকে গ্যারল সিরিকে খুঁজতে খুঁজতে সেই হলঘরটির মধ্যে প্রবেশ করে এবং দেখে সেই গাছটির সামনে সিরি দাঁড়িয়ে আছে। গ্যারল শ্রীরূপী ডেথলেস মাদারকে বলে তুমি এখানে পালানোর জন্য আসোনি, আমার সিরিকে ফেরত চাই, তুমি তার অর্থ বলো। ডেথলেস মাদার তখন বলে এটি অর্থের কথা না, এটি মূল্যের কথা। আস্তে আস্তে সমস্ত উইচাররা সেখানে প্রবেশ করতে থাকে। ডেথলেস মাদার তখন গ্যারল্টকে বলে তুমি আমায় কি দিতে পারবে। গ্যারল তখন বলে তুমি সিরিকে ছেড়ে দিয়ে আমার ভিতরে প্রবেশ করো। ডেথলেস মাদার তখন বলে চুক্তি তো ঠিকই আছে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। জ্যাস্কা সেখানে উপস্থিত হয় সেই পাথরটিকে নিয়ে, আর উইচাররা আস্তে আস্তে সিরিকে ঘিরে ধরে তাকে আক্রমণ করবে বলে। সিরি ব্যাপারটা বুঝে যায় আর সে চিৎকার করে ওঠে, আর শুরু হয় চূড়ান্ত তাণ্ডব। সিরি চিৎকারে সারা ক্যারমরান কেঁপে ওঠে, আর তার সাথে ঘটে এক অবিশ্বাস্যকর ঘটনা। ক্যারমরানে থাকা গাছটি যার সামনে সিরি দাঁড়িয়েছিল সেটা দুটুকরো হয়ে ভেঙে যায় ও তার থেকে বের হয় একটি মনোলিথ। উইচাররা ওই মনোলিথটাকে দেখে চমকে ওঠে এবং তার সাথে ভেসে মিলে। সিরি চিৎকার করে মনোলিথটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে ও সেগুলি জাদুর সাহায্যে উইচারদের দিকে ঠেলে দেয় যাতে তারা নিহত হয়।
গ্যারাল্টও তার সাথে থাকা কিছু উইচার কুইন স্পেল ব্যবহার করে নিজেদেরকে রক্ষা করে। স্ট্যালাসাইডের টুকরোগুলি সোজা যেতে থাকে, হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর সেগুলি আবার পিছন দিকে ঘুরে আসে। স্ট্যালাসাইডের টুকরোগুলি তীরের ফলার মতো বিদ্ধ হয় উইচারদের গায়ে। যারা সময় মতো স্পেলটি ব্যবহার করতে পেরেছিল তারা তো বেঁচে যায়, আর যারা করতে পারেনি তারা সেখানেই মারা যায়। স্ট্যালাসাইডের টুকরোগুলি সিরি বা ডেথলেস মাদারের পিছনে গিয়ে একটি জাদুর দরজা খুলে ফেলে, আর সেখান থেকে বেরিয়ে আসে ব্যাসিলিস প্রজাতির কিছু দানব যাদের আগে কখনো উইচাররা দেখেনি। এখানে একটা কথা বলে রাখি, এটি সেই ধরনের দরজা যার সাহায্যে অন্য গ্রহের দানবরা এখানে এসেছিল। এখানে আমরা এটা বলতে পারি যে আগের এপিসোডে বলা স্ট্রিটের থিওরি ঠিক। স্ট্রিট এটা বলেছিল যে এটা একটি দরজা যা অন্য গ্রহের সাথে সম্পর্ক তৈরি করে। বিস্তারিত জানতে গেলে বন্ধুরা তোমাদের একবার এপিসোডটা দেখতে হবে, আমি আই কার্ডে দিয়ে দেবো। এই দানবগুলি উইচারদের আক্রমণ করে ও তাদের সাথে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। গ্যারল্ট ভেসেমিরকে বলে আমি ওকে বশে আনতে পারবো, কিন্তু তার আগে তাকে আটকাতে হবে। সঙ্গে সঙ্গে ভেসেমিরও তার সাথে থাকা আরেকজন উইচার একটি স্পেল বা জাদু ব্যবহার করে যার নাম ইয়ার্ডিন। এর ফলে সিরির চারদিকে একটি জাদুর বলয় তৈরি হয় এবং সে সেখান থেকে বেরোতে পারে না। গ্যারল্ট ডেথলেস মাদারকে জিজ্ঞেস করে তুমি সিরিকে কেন চাও? তখন ডেথলেস মাদার বলে এটা ভবিষ্যৎ আর তুমি আমার রাস্তায় আসো। এই বলে তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। গ্যারল্ট সিরিকে ডাকতে থাকে আর বলে তুমি এর সাথে লড়তে পারবে। আমরা জ্যাস্কারকে দেখি সে টেবিলের তলায় লুকিয়ে আছে আর সে গ্যারল্টকে ডাকছে। এক এক করে অনেক উইচার মারা যেতে থাকে এই দানবগুলির আক্রমণের জন্য। যারা বেঁচে গেছিল তারা ভেসেমিরের কাছে সাহায্য চায়। ভেসেমিরও তার সাথে থাকা আরেকজন উইচার সেখান থেকে চলে যায়, আর তাতে গ্যারল্ট আর ডেথলেস মাদার সামনাসামনি হয়ে যায় কোনো জাদু ছাড়াই। জ্যাস্কার গ্যারল্টকে ডাকতে থাকে পাথরটি দেবে বলে, কিন্তু গ্যারল্ট জ্যাস্কারের কোনো কথাই শুনতে পায় না। ভেসেমির চারদিকে দেখে কিভাবে উইচাররা মারা যাচ্ছে। ভেসেমির রেগে যায় ও সে সিরির ওপর আক্রমণ করতে যায়, কিন্তু গ্যারল্ট তাকে বাধা দেয়। গ্যারল্ট সিরিকে বলে একটু ধৈর্য ধরতে। ঠিক তখনই আমরা চলে যাই সিরির মায়াজালের ভিতরে। সেখানে আমরা দেখি মজাক আসে সিরির সাথে নাচ করতে। তখন সিরি সুযোগ বুঝে তার বংশাবলীর কথা মাউজাককে জিজ্ঞেস করে। মাউজাক তখন ব্যাপারটিকে এড়িয়ে যায় এবং সে কিছু বলতে চায় না। মাউজাক শুধু এইটুকুনি বলে তোমার আগে যে মহিলারা এই বংশে জন্মগ্রহণ নিয়েছিল তারা অসাধারণ ছিল। এমন সময় সেখানে সিরি গ্যারল্টের আওয়াজ শুনতে পায়। সে তার নাম ধরে ডাকে আর বলে তুমি জানো না তুমি কে? সিরি কিছুই বুঝতে পারে না। সিরি মাউজাককে জিজ্ঞেস করে আমার দিদা কেন আমার সত্যি কথা বলেনি, সে কেন বলেনি আমি আসলে কে? মাউজাক তখন বলে তুমি ক্লান্ত হয়ে গেছো, আর তোমার পিতার সাথে যদি তুমি নাচ না করো তাহলে ওনার খুব খারাপ লাগবে। আমরা এখানে দুনিয়ার পেভেটাকে দেখতে পাই সবাই আসতে। সিরি ভীষণ অবাক হয়ে যায় এগুলি দেখে। আমরা আবারও বাস্তবে ফিরে আসি এবং সেখানে আমরা সিরিরূপী ডেথলেস মাদারকে দেখতে পাই। অন্যদিকে আমরা আসি রিডনিয়াতে। সেখানে আমরা দেখি সেখানকার বাচ্চারা খুব কাঁদছে। একটু ভালো করে দেখলে আমরা দেখতে পাই যে বাচ্চাগুলির বুকে একটি চিহ্ন খোদিত করা হয়েছে এবং সেটি জ্বলছে, এবং তার ফলে বাচ্চাগুলি কষ্ট পাচ্ছে ও কাঁদছে। আমরা একটু পরেই দেখতে পাই ফ্র্যাঞ্চেস্কা দরজার বাইরে কিছু এলভিস জাদু করছে, যার ফলে রিডনিয়ার সমস্ত বাচ্চার একসাথে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সেখানে ফ্র্যাঞ্চেস্কা ছাড়াও এলভসের কিছু সৈন্য এবং তার সাথে তারাও ফিলাবেন্ড্রিয়ালও থাকে। ঠিক তখনই ফ্র্যাঞ্চেস্কা একটি জাদু করে এবং সকল বাচ্চার আওয়াজ থেমে যায়, আর আমরা এটা বুঝতে পারি যে সব বাচ্চা একসাথে মারা গেছে। ফ্র্যাঞ্চেস্কা ভেবেছিল রিডেন্ডিয়ার সৈন্যরাই হয়তো তার বাচ্চাকে মেরেছে, তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য সেখানকার সকল বাচ্চাকে মেরে ফেলে। আমরা আসি সিরির কাছে। তার ভিতরে থাকা ডেথলেস মাদার আবার একটি জাদু করে ও আবার সেই মনোলিস্টের ভিতরে দরজা খোলে ও সেখান থেকে বেসিলিস প্রজাতির একটি বিশাল আকার দানব বেরিয়ে আসে, এবং সেটি সোজা গিয়ে গ্যারল্ট আর ভেসেমিরকে ধাক্কা মারে ও গ্যারল্টের উপর আক্রমণ করে। গ্যারল্টের সাথে দানবটির ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় এবং শেষে গ্যারল্ট দানবটিকে মেরে ক্যারমোরনের ছাদ থেকে ফেলে দেয়। ডেথলেস মাদার একটি জাদু মন্ত্র পড়তে থাকে, কিন্তু ঠিক তখনই ভেসেমির একটি ছুরি ডেথলেস মাদারের পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু ডেথলেস মাদার সবাইকে অবাক করে দিয়ে সেই ক্ষত জায়গাটিকে জাদুর সাহায্যে ঠিক করে নেয়। জ্যাস্কারের হাত থেকে কোনো সময় সেই পাথরটি পড়ে যায় ও সেটি গ্যারল্টের চোখে পড়ে, আর সে বলে এই পাথরটি সবকিছু ঠিক করে দেওয়ার ক্ষমতা আছে। গ্যারল্ট আরও বলে ডেথলেস মাদারের দুঃখ কষ্ট দরকার, আমরা যদি তাকে না দিই তাহলে সে সিরিকে ছেড়ে দেবে। গ্যারল্ট তখন সিরিকে বলে যদি তুমি আমায় শুনতে পাচ্ছ তাহলে সিরি চলে আসো। আমরা সিরির মায়াজালের ভিতরে প্রবেশ করি। সেখানে আমরা সিরিকে দেখি সে তার বাবা মায়ের সাথে কথা বলছে এবং সে বলছে তোমাদের দুজনের কথা খুব মনে পড়ছিল। এমন সময় সিরি আবার গ্যারল্টের আওয়াজ শুনতে পায় এবং বাস্তব আর মায়াজালের মধ্যে ভারসাম্য নষ্ট হতে থাকে। গ্যারল্ট তখন একটা কথা বলে, সে বলে সিরির শরীর থেকে ততক্ষণ ডেথলেস মাদার বেরোতে পারবে না যতক্ষণ না সে একটি নতুন শরীর পায়। এই কথাটি বলার সময় সেখানে ইয়েনিফারও উপস্থিত থাকে এবং সে কথাটি সে শুনতে পায়। ইয়েনিফার সাথে সাথে নিজের হাত কেটে ডেথলেস মাদারকে নিজের শরীরে প্রবেশ করার জন্য ডাকে। সিরির মায়াজাল আস্তে আস্তে ভাঙতে থাকে ও সেখানে থাকা সকলে আস্তে আস্তে ছাই হয়ে যায়, আর ডেথলেস মাদার সিরির শরীর ছেড়ে সম্পূর্ণভাবে ইয়েনিফারের শরীরে প্রবেশ করে। সিরি বাস্তবে ফিরে আসে। তখন গ্যারল্ট সিরিকে বলে সময় অনেক কম আছে আর ভ্যালেন্সিয়ারকে সম্পূর্ণরূপে তার দুনিয়াতে ফেরত পাঠাতে হবে। তুমি যদি মনোলিস্টের দরজা খুলতে পারো তাহলে সেটাকে তুমি বন্ধও করতে পারবে। তখন সিরি একটি এলভিস মন্ত্র পড়ে এবং সাথে সাথে তার সামনে একটি জাদুর দরজা খুলে যায়। দরজা খুলতে ইয়েনিফার একটি টান অনুভব করে ও সেই দরজার দিকে যেতে থাকে।
গ্যালট ইয়েনিফারকে আটকানোর চেষ্টা করে, কিন্তু গ্যালট, ইয়েনিফার ও সিরি তিনজনই ওই দরজার ভিতরে প্রবেশ করে যায় এবং অন্য একটি দুনিয়ায় তারা চলে যায়। ঠিক তখনই ইয়েনিফারের শরীর থেকে ভলেথমিয়ার বা ডেথলেস মাদার বেরিয়ে যায়। সেখানে আমরা ওয়াইল্ড হ্যান্ডকে দেখতে পাই। ডেথলেস মাদার তাদের শরীরে প্রবেশ করে। ওয়াইল্ড হ্যান্ডদের মধ্যে একজন সিরিকে বলে, এল্ডারবার্ডের সন্তান ক্যাওয়াসের মেয়ে, তুমি আমাদের সাথে যোগ দাও, তোমার জায়গা আমাদের কাছে। ওয়াইল্ড হ্যান্ড কথাগুলো বলছিল আর সিরির দিকে এগোচ্ছিল। সিরি ভয় পেয়ে যায়, সাথে সাথে গ্যালট ও জেনিফারের হাত ধরে ফেলে। তারা তিনজন আবার ক্যারমোরানে ফিরে আসে। জেনিফার কোহিনের কাছে যায় ও একটি জাদুমন্ত্র পড়ে, সাথে সাথে কোহিনের ঘা ঠিক হয়ে যায়। আর আমরা এখানে এটা দেখতে পাই যে জেনিফার তার জাদুশক্তি ফিরে পেয়েছে। সিরি ল্যাম্বার্টকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমরা ভেসেমিরকে দেখি সে মৃত উইচারদের গলা থেকে লকেটগুলি খুলে নিচ্ছে। সেখানে গ্যারাল্ট আসে আর ভেসেমির তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় চলে গেছিলে? গ্যারাল্ট তখন ঠিক উত্তর দিতে পারে না ও সে ভেসেমিরকে বলে, সেটাই খোঁজার চেষ্টা করছি। গ্যারাল্ট তখন বলে, সেখানে আমরা ওয়াইল্ড হ্যান্ডকেও দেখতে পাই। ভেসেমির তখন বলে, আমাদের আরও জিনিস জোগাড় করতে হবে এবং নতুন করে শুরু করতে হবে। ভেসেমির গ্যারাল্টের কাছে ক্ষমা চায় এবং সে বলে, আমার তোমার উপর বিশ্বাস রাখাটা উচিত ছিল। গ্যারাল্ট তখন বলে, আমাদের এগিয়ে যেতে হবে, সিরি আর আমি এখানে থাকতে পারবো না, কারণ ওয়াইল্ড হ্যান্ড সিরির কোনো নিয়তি যেটা এখনো তার পূরণ হয়নি। আর তাছাড়া তার সাথে জাদু করার সাম্রাজ্যগুলো জানতে পারে সিরি কি করতে পারে, তাহলে তারা সিরিকে ধরে নেবে। আমরা সেই অ্যারিথুজাতে এবং সেখানে একটি আলোচনা সভা শুরু হয়। সেখানে কয়েকটি প্রদেশের রাজা ও রানী উপস্থিত থাকে। আর এই আলোচনার মূল বিষয় হলো সিরি। আর এই আলোচনা থেকে উঠে আসে যে সিরিকে যে ধরতে পারবে তাকেও পুরস্কার দেওয়া হবে এবং সিরিকে যে বাঁচাবে তাকেও পুরস্কার দেওয়া হবে। আমরা সেই রাইন্সের কাছে, তাকে দেখি সে একজন লোকের সাথে কথা বলছে। ইনি সেই লোক যার জন্য লিডিয়া কাজ করে। রাইন্স বলে, যতটা খারাপ ভেবেছিলাম পরিস্থিতি ততটা খারাপ এখনো হয়নি। এখানে আমরা লিডিয়াকে দেখতে পাই, পুরো তার মুখ বিকৃত হয়ে গেছে উচার বানানোর প্রক্রিয়া নিজের ওপর প্রয়োগ করতে গিয়ে। আমরা সেই ফ্র্যাঞ্চেসকার কাছে, সে বলে, মানুষেরা যখন এসেছিল আমরা তখন তাদের জায়গা করে দিয়েছিলাম কোনো কিছু বিচার বিবেচনা না করে। তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। আমরা বদলা চাই না, আমরা ন্যায় চাই। এমন সময় সেখানে আমরা স্ট্রিটকে দেখতে পাই। এলসা তাকে বন্দি করে নিয়ে এসেছে। স্ট্রিট তখন বলে, নীলফগার্ডের লোকেরা তোমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল কারণ সিরিকে ধরার জন্য। ফিলাভেঞ্জাল স্ট্রিটকে মারতে যায় কারণ সে মানুষ ছিল আর মানুষদের তারা একদমই সহ্য করতে পারছিল না। এমন সময় স্ট্রিট এলভিস ভাষায় কিছু একটা বলে যার অর্থ হলো সিরির মধ্যে এল্ডার ব্লাড আছে। স্ট্রিট আরও বলে তার মধ্যে এমন কিছু শক্তি আছে যা স্ট্রিট আগে কোনো সময় দেখেনি। তখন ফ্র্যাঞ্চেসকা বলে ওঠে, এই কথাটি ইথলিন তার ভবিষ্যৎবাণীতে বলেছিল। এবং ফ্র্যাঞ্চেসকা এও বলে ও আমাদের বাঁচাতে পারে। এখানে আমরা ডিক্সটার প্যাচাটিকে দেখতে পাই ও সে তাদের সব কথা শোনে। প্যাচাটি ডিক্সটার কাছে যায় ও হঠাৎই সেই প্যাচাটি মানুষ রূপে চলে আসে এবং সে ডিক্সটারকে বলে সিরির ব্যাপারে সকলেই জানে। আর আমরা এখানে জানতে পারি এই প্যাচাটির নাম ফিলিপা। ডিক্সটার ফিলিপাকে বলে বার্টকে নিয়ে আসার জন্য। কে এই বার্ট তা তো আমরা পরের সিজনেই জানতে পারবো। আমরা আসি গ্যারল্টের কাছে। সেখানে ইয়েনিফার আছে গ্যারল্টের সাথে কথা বলতে। গ্যারল্ট ইয়েনিফারকে বলে, তুমি তোমার শক্তি ফিরে পেয়েছো। তখন ইয়েনিফার বলে, হ্যাঁ, যখন সিরির জন্য নিজেকে বলে দিয়েছিলাম তখনই মনে হয়েছিল। গ্যারল্ট তখন বলে, আমি তোমায় ক্ষমা করতে পারবো না। ইয়েনিফার তখন বলে, আমি তোমায় কষ্ট দিয়েছি, তবুও যদি সবকিছু নতুন করে শুরু করা যায়। গ্যারল্ট তখন বলে, তুমি সিরিকে জাদু শক্তি শেখাও, কারণ তুমি সিরিকে ক্যাওয়াস নিয়ন্ত্রণ করা শিখিয়েছো। জেনিফার তখন বলে, আমি ছাড়া এই কাজটি কেউ করতেও পারবে না। গ্যারল্ট তখন বলে, আমাদের মিলিত হওয়াটা নিয়তিতে ছিল, কিন্তু শুধু নিয়তি হওয়াটা পর্যাপ্ত নয়, আর সিরি পর্যাপ্ত থেকেও বেশি। এই বলে জেনিফার আর গ্যারল্ট সেখান থেকে চলে যায় ও সিরির কাছে আসে। সিরি তখন বলে, আমার যখনই মনে হয় আমি এগিয়ে যাব তখনই এই শক্তি আমায় অন্ধকারে নিয়ে আসে, তার জন্য আমি হাঁপিয়ে উঠেছি। গ্যারল্ট তখন বলে, আমিও হাঁপিয়ে উঠেছি, কিন্তু তার জন্য জীবন তো থেমে থাকবে না। আর নিয়তি আমাদের একসাথে করেছে, তাই আমাদের উচিত একে অপরকে সাহায্য করা। গ্যারল্ট তখন বলে, হয়তো আমি জানি ভলেথমিয়ার বা ডেথলেস মাতা তোমার কাছ থেকে কি চাইছিল। গ্যারল্ট বলে, ভলেথমিয়ার কনজাংশন অফ দ্য স্পেয়ারের সময় থেকে এখানে রয়েছে, এটা আমরা জানি। আর এটা যদি আমরা মানি যে ও অন্য কোনো গ্রহ থেকে এসেছিল। সিরি তখন বলে, আমি ওকে ওইখানেই নিয়ে গেছিলাম। গ্যারল্ট আরও বলে, তোমার চিৎকারের জন্য যে মনোলিথ ভেঙে গেছিল সেটা অন্য গ্রহে প্রাণীদের আসার রাস্তা হয়ে গেছিল। সিরি তখন ব্যাপারটা বুঝতে পারে আর বলে, আমার চিৎকারের জন্যই ভলেথমিয়ার জেগে গেছিল। ভলেথমিয়ার নিজের ঘরে যেতে চাইছিল আর তুমি ছিলে তার ভবিষ্যতের চাবি। এখানে গ্যারল্ট একটা দারুণ কথা বলে। সে বলে, নীলফগার্ডের লোকেরা কি করে জানতে পারলো যে তোমার মধ্যে এরকম শক্তি আছে, কারণ নীলফগার্ডই সবার প্রথমে তোমাকে খুঁজছিল। সিরি এর কথাটা শুনে একটু অবাক হয়ে যায়। আমরা আসি নীলফগার্ডে। সেখানে আমরা অ্যামির বা হোয়াইট ফ্লেমকে দেখতে পাই এবং তার পিছনে আসে কাহিরো ফ্রিঞ্জেলা। ফ্রিঞ্জেলা বলে, এলফসরা উত্তরে যুদ্ধ করতে শুরু করে দিচ্ছে আর এটা সত্যি যে তারা সিরিকে খুঁজছে। অ্যামের তখন বলে, আমার অভিজ্ঞতা বলছে এলফসরা এলফসের ছাড়া কাউকে পরোয়া করে না, কিন্তু তুমি কি করে মানিয়ে নিলে? তখন ফ্রিঞ্জেলা বলে, এলফসের বাচ্চাটিকে আমরাই হত্যা করেছি এবং দোষ রিডিনের উপর চাপিয়ে দিয়েছি। হোয়াইট ফ্লেম তখন বলে, কোনো বাচ্চাকে মারাটা অপরাধ, কিন্তু এর বিচার করা খুব কঠিন ছিল। তখন ফ্রিঞ্জেলা ও কাহির বলে, কঠিন সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তখন অ্যামের বলে, এটি আমার থেকে ভালো আর কেউ জানতে পারে না। আর এই কথাটা শুনে কাহির ও ফ্রিঞ্জেলা একটু অবাক হয়ে যায়। তখন হোয়াইট ফ্লেম বলে, আমি আদেশ দিয়েছিলাম বাচ্চাটিকে মারতে যাতে আমি আমার মেয়েকে খুঁজে পাই। এখানে কাহির ও ফ্রিঞ্জেলা দুজনেই মিথ্যা কথা বলছিল এবং সেটা ধরা পড়ে যায়।
আর আমরা এখানে এটা দেখতে পাই যে হোয়াইট ফ্লেম বা অ্যামির আর কেউ না, সিরির বাবা ডুনি। তার মানে ডুনি সেদিন জাহাজ ডুবে মারা যায়নি। ডুনি আদেশ দেয় কাহিরো ফিঞ্জেলাকে আটক করার জন্য। আর এখানেই শেষ হয় সিজন 2। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কেন তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে তোমাদেরকে নতুন নতুন গল্প উপহার দেওয়াতে।